আমি সুমন, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার প্রধান কাজ হলো লাশকে তার শেষ গন্তব্যে পৌঁছে দেওয়া। সেদিনও নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। সেদিন কাজটাও একটু পরিশ্রমের ছিল। তার মধ্যে আমার হেল্পার সুজনটাও কাজে আসেনি। রাত তখন প্রায় শেষের দিকে। মনে হয় ঘড়িতে তখন রাতের 1টা কি 2টা হবে। আমার শরীরটাও খুব ক্লান্ত মনে হচ্ছিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা তুললাম। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ, রফিক ভাই। হ্যালো সুমন ভাই, একটা স্পেশাল কাজ এসেছে। এ রাতে আবার কিসের কাজ ভাই? একটা লাশ পাঠাতে হবে চণ্ডীপুরের সেই পুরনো মর্গে। বলছে ভাড়া নাকি 10,000 টাকা দিবে। চণ্ডীপুর এত রাতে? আজ তো আমার সাথে সুজনও নাই। আমি একদম একা। আসলে একা একা ওই রাস্তায় যেতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। এর পিছনে একটা কারণও আছে। কিন্তু টাকার পরিমাণটা শুনে কিছুক্ষণের জন্য আমার সব ভয় হারিয়ে গেল। আচ্ছা ভাই, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি। আমি আমার পুরনো অ্যাম্বুলেন্সটা নিয়ে পৌঁছে গেলাম হসপিটালের সামনে। গাড়ি থেকে নামতেই দেখি একটা অচেনা লোক একটা স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে আছে। লোকটার চোখ কঠোরের মতো গভীর, গলা কেমন যেন শুকনো শুকনো, কাপা কাপা। আপনি কি সুমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। হ্যাঁ, এই লাশটাই কি নিয়ে যেতে হবে? হ্যাঁ, কিন্তু একটা কথা শুনুন, রাস্তায় যত কিছুই হোক না কেন গাড়ি থামাবেন না। কেউ ডাকলেও গাড়ি থামাবেন না, পিছনেও তাকাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে পৌঁছে দিন। এতক্ষণে আমি টের পেয়ে গেলাম কিছু তো একটা গন্ডগোল আছে। লোকটার সাথে সাথেই আমার হাতে 10,000 টাকা গুছিয়ে দিল। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, সময় নেই, এক্ষুনি রওনা দিন। তারপর সে এক অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে অন্ধকারের সাথে মিলে গেল। এমনভাবে হাঁটছিল যেন ছায়া মাটির উপর দিয়ে সরে যাচ্ছে। গাড়িতে উঠে রওনা দিলাম। ফাঁকা রাস্তা, দুপাশে ঘন গাছ, চাঁদের আলো কাছে এসে পড়ছে, আর আমি একা। আমার পিছনে কাঠের স্ট্রাকচারে ঢাকা একটা মৃতদেহ। হঠাৎ মনে হলো আমি লোকটাকে কোথাও যেন আগে দেখেছি, কিন্তু সঠিক মনে করতে পারছিলাম না। আমার মাথায় তখন একটা কথা ঘুরপাক খাচ্ছিল, পিছনে তাকাবেন না, কেউ ডাকলেও গাড়ি থামাবেন না। কিন্তু কেন? এমনই সময় হঠাৎ হেডলাইটের আলো রাস্তার মাঝখানে পড়তেই কিছু একটা দেখতে পেলাম। সাদা কাপড়ে মোড়ানো নিথর একটা লাশ, উপরে রক্ত মাখা, গলার ভিতর নিঃশ্বাস কেমন যেন আটকে গেল। ভয়ে আমি গাড়ি থামালাম। দরজা খুলে নামতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। চারপাশ একেবারে নিস্তব্ধ। আমি ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলাম। বুকের ভিতর ঠাক ঠাক আওয়াজ, এক অজানা ভয় আমাকে আটকে রেখেছে। কিন্তু কাছে যেতেই দেখি কোনো কিছুই নেই, একদম ফাঁকা রাস্তা, লাশটাও উধাও। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। আবার গাড়ি চালাতে শুরু করলাম, এবার একটু জোরেই। মাথার ভিতর তখনও ঘুরছিল, আমি কি আসলে কিছু দেখেছিলাম, নাকি এই রাতে একাকিত্বের কারণে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এবং নিজেই আজব আজব জিনিস চিন্তা করছি। ঠিক তখনই পিছন থেকে এক আওয়াজ। আওয়াজটা ছিল এরকম যেন লাশটাকে কেউ নাড়াচাড়া করছে। খুব ভারী একটা শব্দ। সাহস করে আমি গাড়ি থামালাম, ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। পিছনের দরজাটা খুলতেই আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে গেল, কারণ কফিনের ভিতর থাকা লাশটা একদম ঘুরে গেছে। মাথাটা যেদিকে ছিল এখন সেদিকে পা, আর যেদিকে পা ছিল সেদিকে মাথা। এটা তো অসম্ভব। আমি যেভাবে রেখেছিলাম এটা তো সেভাবে নেই। এটা কে ঘুরালো? এটা তো একা একা কোনোদিনও ঘোরা সম্ভব না। আর তখনই মনে পড়ল সেই লোকটার কথা,
পিছনে তাকাবেন না, কেউ ডাকলেও গাড়ি থামাবেন না, যত কিছুই হোক না কেন। আমি বুঝতে পারলাম কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু এখন তো কিছু করার নেই। আমি ভয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম এবং মনে মনে বলতে লাগলাম, লোকটার কথা না শোনাটাই আমার ভুল ছিল। আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলাম এবং নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম, না আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, শুধু গাড়ি চালাবো, পৌঁছে দিতে হবে এই লাশটাকে যেভাবেই হোক না কেন। যত কিছুই হোক না কেন আমি পিছনে তাকাবো না, গাড়ি থামাবো না। এখন আমি পুরো স্পিডে গাড়ি চালাচ্ছি। গাড়ির কাছে ছায়ার মতো কিছু একটা নড়তে দেখে চোখ ফিরিয়ে নিচ্ছি এবং নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছি, এগুলো কিছুই না, আমি আজকে একা দেখে আমি এগুলো দেখছি, সব আমার মনের ভুল। আর কিছুক্ষণ পরই আমার চোখে পড়ল এক ছায়াময় ভবন, সেই চণ্ডীপুরের মর্গ। দেখে মনে হচ্ছে 1 বছরও কেউ এখানে আসেনি, একদম পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে, দরজাটাও আজবভাবে খোলা। আমি গাড়ি দাঁড় করালাম, আশেপাশে একদম শুনশান, বাতাসের মধ্যে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসছে এবং খেয়াল করলাম পিছন থেকে এতক্ষণ যে শব্দটা আসছিল সেটা একদম থেমে গেছে, একদম নিস্তব্ধ। মনে হচ্ছে সে যেন জানে সে এখন তার গন্তব্যে পৌঁছে গেছে। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করলাম, হ্যালো, কেউ আছেন? লাশটা নিয়ে এসেছি। কোনো সাড়া নেই। আমি আরেকটু ভিতরে ঢুকে আবার ডাক দিলাম, কেউ আছেন? রফিক ভাই আমাকে পাঠিয়েছে, ভিতরে কেউ আছেন নাকি? কিন্তু ভিতরটা যেন মরা ঘর, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে দাগ, জানলায় কাচ নেই, ঘরের বাতাসেই গলা শুকিয়ে আসছিল এবং বাজে একটা পচা গন্ধ ভেসে আসছিল। আমি তখন নিজেই বললাম, ঠিক আছে, কাউকে যেহেতু পাচ্ছি না, আমি এক কাজ করি, লাশটা নিয়ে ভিতরে যাই। আমি গাড়ির পিছন থেকে স্ট্রেচারটা নামালাম, ধীরে ধীরে টেনে মর্গের ভিতরে নিয়ে গেলাম। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকলো, লাশের গায়ে সাদা কাপড় উড়ে গিয়ে পড়ল মেঝেতে। আমি ধীরে ধীরে নিচু হয়ে মুখটা দেখলাম, আর তখনই আমার শরীরের রক্ত একবারে জমে গেল, কারণ যে মুখটা আমি দেখলাম সেটা তো সেই লোক, যে লোক আমাকে এখানে লাশটা দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ, সে আমাকে টাকা দিয়েছিল এবং বলেছিল গাড়ি থামাবেন না, পিছনে তাকাবেন না। এটা তো তারই মৃতদেহ। আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না, কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। না না, এটা হতে পারে না, সে তো একটু আগে জীবিত ছিল, সে তো আমাকে বলেছিল। আমি পিছনের দিকে হাঁটতে লাগলাম, ঠিক তখনই ধাই করে দরজাটা বন্ধ হয়ে গেল। ঘুরে তাকাতে না তাকাতেই আমি দেখলাম লাশটা এখন দাঁড়িয়ে আছে, চোখ দুটো গভীর কালো গর্ত, ঠোঁট ঘেরা, মুখে একটা গর্জনের মতো আওয়াজ। সে রাগান্বিতভাবে বলতে লাগলো, তুই ছিলি, তোর অ্যাম্বুলেন্সের ধাক্কায় আমার মৃত্যু হয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, আমি কিচ্ছু করিনি, আমি তো জানতাম না, আমি আপনাকে খেয়াল করিনি। অ্যাক্সিডেন্ট নয়, খুন। এই চণ্ডীপুরের রাস্তায় তুই আমাকে হত্যা করেছিলি, আমার এখনো মনে আছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোলো আর এক লাফে আমার গলা চেপে ধরলো। আমি দম নিতে পারছি না, চোখ উল্টে যাচ্ছিল, অন্ধকার, শুধু একটাই শব্দ ঘুরছিল, তুই সেদিন আমাকে হত্যা করেছিলি, আজ আমি তোকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি তোকে মাফ করব না। এরকম সময় আমার চোখ বন্ধ হয়ে আসছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি পড়ে আছি একটা খোলা মাঠে, চারপাশে আলো পড়েছে, পাখির আওয়াজ, পাশে আমার অ্যাম্বুলেন্সটা পড়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে রফিক ভাই। তিনি চিন্তিত গলায় বললেন, কি সুমন ভাই, এখানে কি করছেন? গাড়িটা রাস্তায় রেখে কি ঘুমিয়ে গিয়েছিলেন নাকি? আমি স্তব্ধ হয়ে গিয়ে বললাম, আমি তো মর্গে গিয়েছিলাম, একটা লাশ, সে লোকটা, সে তো মারা গিয়েছিল। কোন লোকটা? আপনি তো আমাকে সেখানে লাশ নেওয়ার জন্য কল করেছিলেন। কই, কাল তো আমার ছুটি ছিল, আমি তো কাল কাজেই আসিনি।
আর চণ্ডীপুরের মর্গ তো আজ থেকে 5 মাস আগেই বন্ধ হয়ে গেছে। আমি চুপ হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। তাহলে কাল আমি কোথায় ছিলাম? আমার সাথে যা ঘটেছিল তা কি বাস্তব, নাকি আমি স্বপ্ন দেখছিলাম?